আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছাত্রী যখন আদরের বউ এই সুন্দর অসাধারণ গল্পটি নিয়ে হাজির হলাম। গল্পটি লিখেছেন শরাফত খান রনি। লেখকের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন এখন শুরু করছি। আমি মনির নামের একজন সাধারণ পরিবারের একটি ছেলে। এবার ইন্টার পাস করে অনার্সে ভর্তি হয়েছি। তাই এখন শহরেই থাকি। তবে এখানে যা খরচ তাতে আমার পরিবারের পক্ষে এটা সামলানো অনেক কষ্টকর হয়ে যাবে। না, যা করার আমাকেই করতে হবে। ক্যাম্পাসে বসে এটাই ভাবছি। কোথা থেকে জানি মিনহাজ আসলো। কিরে, এখানে বসে কি ভাবছিস? না, তেমন কিছু না। আসলে তুই তো জানিস আমার পরিবারের অবস্থা। তাই ভাবতেছি একটা টিউশনি করাবো। কিন্তু স্টুডেন্ট কোথায় পাবো? এই কথা? আরে কোনো ব্যাপার না। আমার পাশের বাসার আঙ্কেল আমাকে কয়েকদিন থেকেই বলতেছে ওনার মেয়ের জন্য একটা টিচার খুঁজে দিতে। তুই ওকে পড়াতে পারিস। মেয়েটাও অনেক সুন্দর। লাইনও মারতে পারবি। ধুর, এসব আজেবাজে কথা বাদ দে। ঠিক আছে, আমি আঙ্কেলকে ফোন করে বলে দিতেছি। তুই বিকেলে ওনাদের বাসায় গিয়ে কথা বলে আসিস। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ দোস্ত। ধন্যবাদের কিছু নেই। মাসের প্রথম বেতন দিয়ে সবাইকে একটা ট্রিট দিতে হবে। তোরা যে ধরনের হারামি, তোদের না খাওয়াতে চাইলেও তোরা জোর করে খাবি। আমি জানি। এখন চল। হ্যাঁ, চল। আমি আর মিনহাজ ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে আমি মেসে গেলাম। গিয়ে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে মিনহাজের দেওয়া ঠিকানায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। একটু পর একটা বাচ্চা এসে দরজা খুলে দিল। কাকে চান? তুমি কি রাফি আঙ্কেলের ছেলে? জি। আপনি কে? তোমার আব্বু বাসায় নেই? হ্যাঁ আছে। তোমার আব্বুকে ডাকো। উনি আমাকে চিনতে পারবে। তুমি চিনবা না। আচ্ছা ঠিক আছে। একটু পর আঙ্কেল আসলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। জি আঙ্কেল, আমাকে মিনহাজ আপনাদের বাসায় আসতে বলেছে। ও, তুমি মনির? জি আঙ্কেল। আসো ভেতরে আসো, বসো। একটু পর আন্টিও আসলেন। তা তুমি কি করো বাবা? আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। ও আচ্ছা। তুমি একটু বসো বাবা, আমি আমার মেয়েকে ডাকছি। আচ্ছা ঠিক আছে আন্টি। আন্টি ওনার মেয়েকে ডাকলো। একটু পর ওনার মেয়ে আসলো। এই যে বাবা, এটাই আমার মেয়ে মিতু। এবারে ক্লাস 10-এ পড়ে। ওর জন্যই তোমাকে ডাকা। আচ্ছা ঠিক আছে আন্টি। তাহলে বাবা তুমি কাল থেকে ওকে পড়াতে আসো। আচ্ছা ঠিক আছে আন্টি। আজ তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আমি বিদায় নিয়ে চলে আসলাম। মিনহাস কিন্তু ভুল বলেনি। মেয়েটা অনেক সুন্দর। কিন্তু পিচ্চি একটা মেয়ে এখনও। আমি মেসে চলে গেলাম। পরদিন সকালে কলেজে গেলাম। গিয়ে মিনহাজের সাথে দেখা। থ্যাংক ইউ দোস্ত, এত বড় একটা হেল্প করার জন্য। ওনাদের সাথে কি তোর কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। ও, তাহলে ভালো। চল কিছু খেতে যাব। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, কিছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, চল। মেয়েটা কেমন? অনেক সুন্দর না? হ্যাঁ, মোটামুটি সুন্দর। আজকাল তো প্রাইভেট টিচারের সাথে অনেকে প্রেম করছে। তুইও একটু ট্রাই করিস। ধুর, তুই যে কী সব বলিস! ও তো একটা ছোট বাচ্চা। কি বলিস? ক্লাস 10-এ পড়ে। আর তুই বলছিস বাচ্চা? নয়তো কি! এসব আজেবাজে কথা বাদ দে। চল, কিছু খেয়ে ক্লাসে যাব। হ্যাঁ চল। মিনহাজ আর আমি খাবার খেয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে মেসে ফিরলাম। বিকেলে রেডি হয়ে চললাম পড়াতে। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই বাচ্চাটা এসে দরজা খুলে দিল। ও স্যার, আপনি? আসুন। তুমি আমাকে স্যার বলছো কেন? আমি তো তোমার স্যার না। স্যার না বললে কি বলবো? তুমি আমাকে ভাইয়া বলিও। আচ্ছা ঠিক আছে। আপনি বসুন, আমি আপুকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে। ছেলেটা চলে গেল। আমি বসে আছি। একটু পর মিতু আসলো। এসেই আমাকে সালাম দিল। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। তোমায় একটা কথা বলি? হ্যাঁ বলেন। আমাকে স্যার বলিও না। স্যার বললে কেমন জানি লাগে। তাহলে আমি আপনাকে কি বলবো? তুমি আমাকে ভাইয়া বলে ডাকিও, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে পড়াচ্ছি। শেষে মিতুর আম্মু আসলো। ভালো আছো বাবা? জি আন্টি ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। মিতু কেমন পড়ে? জি আন্টি ভালোই পড়ে। তুমি একটু দেখিও বাবা, ও একটা শয়তান। সারাক্ষণ ওর মাথায় শুধু শয়তানি বুদ্ধি করে। আর এই বুদ্ধি খাটিয়ে পড়াশোনার 12টা বাজিয়েছে। তুমি একটু দেখিও। আচ্ছা ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই। আরও কোনো শয়তানি করলে আমাকে বলে দেবে। আচ্ছা আন্টি ঠিক আছে। আন্টি চলে গেল। আমার কেমন জানি মনে হলো
এতক্ষণ থেকে তো আমার সাথে খুব ভদ্রভাবেই কথা বলল। কিন্তু এই যে শয়তান নাম্বার 1, এটা তো আন্টি না বললে জানতেই পারতাম না। যাই হোক, একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। এই টিউশনিটা যে করেই হোক হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে মিতু, তুমি অঙ্কগুলো দেখিও। আজ আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে পড়িয়ে আমি মেসে চলে গেলাম। খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে কলেজে গেলাম। কি স্যার, প্রথম দিন টিউশন কেমন ছিল? হ্যাঁ, ভালোই ছিল। কিন্তু আন্টি বলল ও নাকি সেই রকমের শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরে। কেন? তুই কিছু বুঝতে পারিসনি? না তো, আমার সামনে তো অনেক ভদ্রভাবেই ছিল। ও প্রথম দিন বলেই তোকে একটু ছাড় দিয়েছে। কয়েকদিন যাক, তাহলে বুঝতে পারবি ও কী ধরনের শয়তান। তবে ওর একটা ভালো দিক আছে। কী সেটা? ওর সাথে যার ফ্রেন্ডশিপ হবে তার সাথেও খুব ভালো আর সুন্দর ব্যবহার করবে। কিন্তু যার সঙ্গে ওর একবার খারাপ কিছু হবে বা যাকে ও পছন্দ করবে না, তার খবর বিটিভিতে দেখিয়ে তারপর ছেড়ে দেবে। তোর জন্য ভালো উপদেশ, ওর সাথে একটু মিল দিয়ে চলবি। হুম, আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ চল। ও ভালো কথা, আজ মিতুকে পড়িয়ে আমাদের বাসায় যাস। আম্মু তোকে ডাকছে। আচ্ছা ঠিক আছে। কলেজ শেষ করে মেসে আসলাম। তারপর বিকেলে পড়াতে গেলাম। আজকেও তেমন কিছু দেখলাম না। পড়িয়ে আমি চলে আসলাম। এভাবে প্রায় 15 দিন চলে গেল। কিন্তু আসল কাহিনী শুরু হয়েছে এখন। কলেজ থেকে এসে বিকেলে মিতুকে পড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি মিতু বলছি। হ্যাঁ মিতু, বলো। ভাইয়া, আজকে আসিয়েন না পড়াতে। কেন? আমার খুব মাথা ব্যথা করতেছে আজকে। পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে বাইরে চলে গেলাম। পরদিন ওকে পড়াতে গেলাম। মিতু কালকের কাজগুলো করেছে? না ভাইয়া, খুব ঘুম আসছিল তাই ঘুমাইছিলাম। আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু মনে করে করবা। আচ্ছা ঠিক আছে। আমি মিতুদের বাসা থেকে সোজা মিনহাজের বাসায় গেলাম। আন্টি দরজা খুলে দিল। আমি আন্টির সাথে একটু কথা বলে মিনহাজের রুমে চলে গেলাম। আরে মনির, তুই আয় বস। আসলাম। বাসায় কী করতেছিস? তেমন কিছু না। চল, বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। মিনহাজ আর আমি বাইরে গেলাম। তারপর তোর টিউশনের কী খবর? এতদিন থেকে তো ভালোই চলছিল, কিন্তু 2 দিন থেকে মনে হয় ওর মাথায় শয়তান ভর করেছে। তোর পড়ানোর প্রয়োজন, তুই পড়িয়ে চলে আসবি, বাকিটাও নিজে বুঝবে। হুম। মিনহাজের সাথে ঘুরে আমি মেসে চলে গেলাম। পরদিন কলেজ থেকে এসে মিতুদের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। আবার মিতুর ফোন। হ্যালো মিতু, বলো। ভাইয়া আজকে, বুঝেছি, আজকেও যাব না তাই তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কী করব কিছু বুঝতেছি না। পরদিন মিতুকে পড়াতে গেলাম। মিতু, বাড়ির কাজগুলো করেছো? না ভাইয়া, কাল হাতে মেহেদি দিয়েছিলাম তাই করতে পারিনি। এভাবে ফাঁকি দিলে তুমি তো পাশ করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, কাল তুমি এগুলো অবশ্যই করবা। আচ্ছা ঠিক আছে। মিতুকে পড়িয়ে বেরিয়ে আসতেছি এমন সময় আন্টি ডাক দিল। জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি কোনো সমস্যা হয়েছে বাবা? কেন আন্টি? না মানে তুমি মিতুকে 2 দিন থেকে পড়াতে আসোনি। মিতুকে জিজ্ঞাসা করলাম, ও বলল তোমার নাকি সমস্যা হয়েছিল, তাই আসতে পারবে না। এখন বুঝতে পারলাম এসব মিতুরই চাল। কি আর করার। জি আন্টি, একটু সমস্যা ছিল, এখন থেকে রোজ আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, এই যে তোমার এ মাসের বেতনটা। ধন্যবাদ আন্টি, আসি আন্টি। আচ্ছা ঠিক আছে। পরদিন কলেজ শেষ করে বিকেলে রেডি হচ্ছি মিতুকে পড়াতে যাওয়ার জন্য। আবার মিতুর ফোন। হ্যাঁ মিতু, বলো। ভাইয়া আজকে আম্মু মার্কেটে যাবে তাই পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে আন্টিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি কি আজ কোথাও যাচ্ছেন? না তো বাবা, কেন, কি হয়েছে? না মানে মিতু বলল ও নাকি আজ পড়তে পারবে না, আপনি কোথাও যাচ্ছেন। না, আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আন্টি। আমি ফোন কেটে মিতুকে ফোন দিলাম। মিতু, তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে এখন? হ্যাঁ পারবো। কোথায় যাব বলেন? আমি জায়গার নাম বলে দিলাম। কিছুক্ষণ পর মিতু আসলো। ভাইয়া, আপনি আমায় কেন ডেকেছেন? বসো, বলছি। আমার সাথে মিনহাজ আছে। মিনহাজকে আমি একটু দূরে পাঠিয়ে দিলাম। আমি মিতুকে বলতে শুরু করলাম। দেখো মিতু, আমার বাসা গ্রামে। গ্রামে বাবা মা ভাই আছে। আমার পরিবার এত বড় নয়, সাধারণ একটা পরিবার আমার। আমার বাবা যা আয় করে তা দিয়ে সংসারের কাজে ব্যয় হয়। তারপরও আবার আমি শহরে এসেছি পড়তে। আমার লেখাপড়ার খরচ দিতে
বাবার অনেক কষ্ট হয়। তাই আমার একটা টিউশনি করানোর খুব প্রয়োজন ছিল। আমি মিনহাজকে টিউশনের কথা বললে ও তোমার কথা বলে। তাই আমি তোমাকে পড়াতে যাই। কিন্তু তুমি মনে হয় আমার কাছে পড়তে চাও না। কয়েকদিন থেকে তুমি শুধু অজুহাত দেখিয়ে আমাকে যেতে বারণ করছো। কিন্তু পরে আন্টি আমায় জিজ্ঞেস করেছিল। আমি তোমার সমস্যা ভেবে যাই না। আর আন্টি ভাবে আমি মনে হয় এরকম ছেলে। তুমি যদি পড়তে না চাও তাহলে আমাকে বলো। আমি কাল থেকে আর যাব না তোমাকে পড়াতে। কিন্তু আমাকে এভাবে ছোট করিও না। আমার বাবা-মা আমাকে অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছে। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমি মানিয়ে নিতে পারবো। তুমি কি চাও বলো? কথাগুলো বলতে, বলতে কখন যে চোখ দিয়ে পানি পড়েছে, আমি বুঝতেই পারিনি। মিতু আমার চোখের দিকে তাকিয়ে শুধু কথাগুলো শুনছে। বলো, তুমি যা বলবা আমি তাই করব। তুমি চাইলে আমি কাল থেকে তোমাকে আর পড়াতে যাব না। না, আপনি কাল থেকে আসবেন, আর আমি পড়বো আপনার কাছে। ভালো করে বলো, তুমি চাইলে আমি আন্টিকে বলে বাদ দিতে পারি। না, প্রাইভেট বাদ দিতে হবে না। আপনিই কাল থেকে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। মিতু চলে যাচ্ছে। তবে কয়েকবার ও আমার দিকে তাকালো। ওর তাকানোটা কীরকম যেন ছিল। আমিও চলে গেলাম মেসে। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। পরদিন বিকেলে পড়াতে গেলাম। মিতুর ভাই দরজা খুলে দিল। হাই ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আপনি বসুন, আমি আপুকে ডাকছি। আমি বসে আছি। কিছুক্ষণ পর মিতু আসলো। এসে আগে বাড়ির কাজগুলো দিল। আমি রীতিমতো অবাক। আমার এতটুকু কথাতেই এত কাজ হলো? আগে জানলে তো অনেক জায়গাতেই এ পদ্ধতি প্রয়োগ করতে পারতাম। আজ আর পড়াগুলো ঠিকভাবে পড়েছে। খুব খুশি লাগছে আজকে। মিতু, আমি যে কাল তোমায় কথাগুলো বলেছি, তুমি কি মন খারাপ করেছো? না ভাইয়া, মন খারাপ করিও না। দেখো, আমি কথাগুলো তোমার ভালোর জন্যই বলেছি। আর আমি তোমাকে পড়িয়ে যদি তোমাকে কিছু শেখাতে না পারি, তাহলে তো আমি ব্যর্থ হয়ে যাব। কিছু মনে করো না তুমি। জি ভাইয়া। আমি মিতুকে পড়িয়ে বাসার দিকে যাচ্ছি। হঠাৎ আন্টি ডাক দিল। জি আন্টি, কিছু বলবেন? তুমি কি মিতুকে কিছু বলেছো? কেন আন্টি? না, কাল দেখলাম ও রাত জেগে পড়তেছে। আমি তো পুরা অবাক হয়ে গেছি। যে মেয়ে কথা শোনে না, শুধু ফোন নিয়ে পড়ে থাকে, সেই মেয়ে রাত জেগে পড়ছে। এখন থেকেও পড়বে আন্টি? তাহলে তো ভালোই হলো বাবা। আচ্ছা আন্টি, আমি আসি। আমি আন্টিকে বিদায় জানিয়ে বাসায় আসলাম। এভাবেই চলছে। তবে দিন দিন মিতুর আচরণ পরিবর্তন হচ্ছে। আপনি থেকে এখন তুমিতে নেমে এসেছে। আগে আমাকে ভয় করে কথা বলতো, আর এখন এমনভাবে কথা বলে যেন আমি ওর কত বছরের কাছের ফ্রেন্ড। যাই হোক, আমি বেশি একটা পাত্তা দেই না এসব বিষয়ে। আর আমি ওর সাথে ফ্রেন্ডলি হলে তো ভালোই। ওর পড়াটাকে আরও ভালোভাবে এগিয়ে নিতে পারবো। এভাবেই একদিন ওকে পড়াতে গেলাম। ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মিতু, পড়ার সময় এসব কি আজে বাজে প্রশ্ন করতেছো? পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। বলো না প্লিজ ভাইয়া। দেখো, এসব প্রশ্ন বাদ দিয়ে মন দিয়ে পড়ো। আমার প্রশ্নের উত্তর না দিলে আমি আর ভালোভাবে পড়বই না। আপনি আগে আমার প্রশ্নের কোনো উত্তর দিন। না, নেই। কেন? আমি তো শুনেছি যে ভার্সিটিতে আসলে অনেকেই প্রেম করে। তুমি করো না কেন? সবাই সমান না। আর তোমাকে আমি বলেছি না আমার পরিবারের কথা? আমি এসব বিষয়ে মন দিতে চাই না। আগে বাবা মায়ের স্বপ্ন পূরণ করব, তারপর। তার মানে তুমি সিঙ্গেল আছো? ভালোই হলো। ভালো হলো মানে? না, কিছু না। আজেবাজে চিন্তা বাদ দিয়ে পড়ায় মন দাও। পড়তেছি তো। এই মেয়ের ভাব বেশি ভালো মনে হচ্ছে না। এর থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। মিতুকে পড়িয়ে বাসায় এসে ম্যাচে গেলাম। যেতেই মিতুর ফোন। কি হলো, ফোন দিলে যে? না মানে, তুমি কি বাসায় পৌঁছে গিয়েছো? হ্যাঁ আসছি, কেন? না এমনি। আচ্ছা ঠিক আছে। এটা কি হলো? কোনো কারণ নেই, কিছু নেই, শুধু শুধু ফোন দিল। যাই হোক, ওসব ভাবার সময় নেই। আমি খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে কলেজে গেলাম। গেট দিয়ে ঢুকছি, এমন সময় রিমার ডাক। রিমা আমার ক্লাসমেট। হ্যাঁ বল। তোর সাথে আমার কিছু কথা ছিল মনির। বলে ফেল। আমি তোকে খুব পছন্দ করি, ভালোবাসতে চাই আমি তোকে। এটা আমার পক্ষে সম্ভব না রিমা। কেন সম্ভব না? তুই কি কাউকে ভালোবাসিস? না, বাসি না। কিন্তু আমি এখানে এসবে জড়াতে চাই না। কিন্তু কারণটা তো বলবি। দেখ,
আমার পরিবার নিম্ন, আর আমি এখন এসবে মন দিতে চাই না, তাই আমি পারবো না। কিন্তু প্লিজ আমাকে আর এই ব্যাপারে বলিস না। আই এম সরি। আমি ওখান থেকে চলে আসলাম। কলেজে ক্লাস করে ম্যাচে চলে গেলাম। বিকেলে মিতুকে পড়াতে গেলাম। মিতু এসে আমার সামনে বসলো। কিন্তু আজ ওকে একটু অন্যরকম লাগছে। অনেক সেরেছে আর খুব খুশি খুশি মনে হচ্ছে। কী ব্যাপার? কোথাও যাবা নাকি? না, কেন? না, এত সেজেছো তাই বললাম। তোমার জন্যই তো এত সেজেছি। বিড়বিড়িয়ে বলল। কিছু বললা? কই না তো। আচ্ছা ঠিক আছে, কাজ করো। তোমার সামনে বসলেই তো কাজের কথা ভুলে যেতে ইচ্ছে করে। কি বললা? কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা। আম্মু আজ তোমাকে আগে যেতে মানা করেছে। আম্মুর সাথে দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে পড়িয়ে আন্টির কাছে গেলাম। আন্টি, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা, এসো। আমার মেয়ে আজ অনেক খাবার রান্না করেছে। আসো। না আন্টি। আরে আসো, লজ্জা করতেছো কেন? এটাও তোমার নিচের বাসা মনে করবা। আমি গেলাম। আন্টি খাবার নিয়ে কোথাও যেন গেল। একটু পর মৃত্যু আসলো। ও আমাকে খাবার সার্ভ করলো। কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। আমি কোনো রকম খেয়ে চলে আসলাম। মিতুর ভাব দিন দিন পাল্টে যাচ্ছে। তুমি বলেছো ঠিক আছে, কিন্তু আজকাল ভাইয়া কথাটা ওর মুখ থেকে উঠে গেছে। এখন শুধু তুমি করেই বলছে। আমি এসব ততটা কেয়ার করিনি। আমি মেসে গেলাম। একটু পর শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ মিতুর ফোন আসলো। হ্যাঁ, বলো মিতু। কী করতেছো? এই তো শুলাম এই সবেমাত্র। ও আচ্ছা, কিছু বলবা? হ্যাঁ, কাল আম্মু ব্যস্ত থাকবে। তাই আম্মু বলেছে যে তোমাকে আমায় মার্কেটে নিয়ে যেতে। কাল যেতেই হবে এমন তো কিছু নেই। পরশু যেও। তুমি যাবা না সেটা বলবা। পরশু বলছো কেন? ঠিক আছে, আমি একাই চলে যাব। এত রাগ করতে হবে না পিচ্চি মেয়ের। এত রাগ করতে নেই। আচ্ছা ঠিক আছে, যাব। ধন্যবাদ। আর আমি কিন্তু পিচ্চি না। আমাকে পিচ্চি বলবা না। আচ্ছা, তুমি বড় কবে হলা? দেখো, আমি কিন্তু কান্না করে দেব। একদম পিচ্চি বলবা না। আচ্ছা ঠিক আছে। কী আর বলবো? বলার মতো কিছু নেই। তাই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হচ্ছি। এমন সময় মিতুর ফোন। হ্যাঁ, বলো। কোথায় তুমি? আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সে কি, তোমার না আজকে আমার সাথে মার্কেটে যাওয়ার কথা? সে তো বিকেলে। না, এখনই। বিকেলে আবার পড়াতে হবে না? যে মেয়ে বই দেখলে 10 হাত দূর দিয়ে হাঁটে, সে পড়ার কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। গেলাম ওদের বাসায়। মিতু শাড়ি পরেছে আর অনেক সেজেছে। পরীর মতো লাগছে ওকে। আমার আত্মা আমাকে বলে উঠল, এই মাস্টার, সাবধান, এটা তোর ছাত্রী। তাই আর বেশি কিছু না ভেবে বেরিয়ে পড়লাম। মিতু একটা রিক্সা ডাকলো, উঠে বসলাম। মিতু এমনভাবে বসেছে যে কেউ বলবে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমি যত দূরে যাচ্ছি ও তত কাছে আসছে, কিন্তু বুঝতেছি না। অনেক অস্বস্তিতে গিয়ে পৌঁছালাম গন্তব্যে। ভাই রে ভাই, পুরা 6 ঘন্টা কাটাইছি একটা মার্কেটের ভেতর। শেষে বেরিয়ে আসলাম। ওকে পৌঁছে দিয়ে আমি আসতেছি। ভাইয়া, একটু শুনবা? যাক, ভাইয়া ডাকটা শুনে জানটা একটু ফিরে আসলো। হ্যাঁ বোন, বলো। আমি তোমার কিসের বোন? আমি তোমার বোন না। একদম এসব বলবা না। বোন বলায় মেয়ে একদম আগুন হয়ে উঠেছে। ওর মুখ দিয়ে কথা নয়, যেন গোলা বারুদ বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মিতু, বলো। এবার ঠিক আছে? এবার ঠিক আছে। এটা তোমার জন্য। কি এটা? তোমার জিন্স আর টি শার্ট। আমি নিতে পারবো না। না নিলে কিন্তু পুড়িয়ে ফেলবো। আর কাল থেকে পড়াতেও আগের মতো হয়ে যাব। থাক, তা হয়তো হবে না। দাও, আমি নিচ্ছি। হুম, গুড বয়। মানে? না, কিছু না। আমি বিদায় নিয়ে বাসায় আসলাম। খুব ক্লান্ত, তাই খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে গেলাম। একটু পর মিনহাজের সাথে গিয়ে মাঠে বসলাম। মিনহাজ, তোর সাথে কিছু কথা ছিল। কি বল? আসলে তুই তো জানিস। কি বল? আসলে তুই তো জানিস আমার পরিবার বাসা থেকে টাকা দিতে পারছি না। আর একটা টিউশনি করিয়ে মাসের শেষে খুব সমস্যা হয়। তাই ভাবছি আরেকটা টিউশনি করাবো। তুই পড়াতে চাইলে পড়া। স্টুডেন্ট ঠিক হয়েছে? হ্যাঁ, একটা আঙ্কেল কয়েকদিন ধরে বলছে ওনার মেয়েকে পড়াতে। তাই ভাবছি ওকে পড়াবো। কিন্তু তোর সময়টাও দেখিস। হুম। আমি কলেজ থেকে বাসায় গেলাম। গিয়ে সেই আঙ্কেলকে ফোন দিয়ে সব ঠিক করলাম।
ওনার মেয়ে মিমকে পড়াতে হবে। সেও মিতুর সাথেই পড়ে। বিকেলে মিতুকে পড়াতে গেলাম। ভাইয়া, আজ পড়তে ইচ্ছে করছে না। কেন, কোনো সমস্যা? না, এমনি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি তাহলে যাই আজকে। কোথায় যাবা তুমি? আজকে একটু গল্প করো না। কি গল্প করব? আচ্ছা, ভার্সিটিতে তোমাকে কেউ প্রপোজ করেনি? করেছে তো, সেদিন আমাকে রিমা প্রপোজ করেছে। কি বলতেছো এসব? আমি এখনো কিছু বলিনি, তবে ভাবতেছি হ্যাঁ বলে দেব। একদম না, ভুলেও হ্যাঁ বলবা না তুমি। কেন? কারণ 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 এসব মেয়ে ভালো না। কে বলল তোমাকে? আমি জানি। হয়েছে, তোমাকে এত জানতে হবে না। তুমি পিচ্চি আসো, পিচ্চি থাকো। আবার আমাকে পিচ্চি বললা। ও সরি। আচ্ছা ঠিক আছে, তুমি পিচ্চি না, তুমি বড়। ওর সাথে কিছুক্ষণ গল্প করে আমি চলে গেলাম। পরদিন কলেজ থেকে এসে একটু রেস্ট নিয়ে মিমকে পড়াতে গেলাম। ওর বাসায় গিয়ে দেখি এই মেয়ে তো মিতুর চেয়েও ২ গুণ বেশি চালাক। কথা বলে বেশি আর কাজ কম। যাই হোক, ওকে পড়িয়ে মিতুদের বাসায় গেলাম। মিমের কথা শুনে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কী ব্যাপার? আজ তোমাকে এরকম লাগছে কেন? না, তেমন কিছু না। খুব মাথা ব্যথা করতেছে। সে কি? আগে বলবা না তুমি অসুস্থ? না, তেমন কিছু না। তুমি কাজ করো। তেমন কিছু না? তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। মিতু চলে গেল। কিন্তু আমার চিন্তা বেড়ে গেল। এই পাগলিদের সামলাবো কীভাবে? কিছুক্ষণ পর মিতু আসলো। ওষুধ খাইয়ে ছাড়লো। তুমি গিয়ে রেস্ট নাও একটু। মিতু, তেমন কিছু না। পড়ো। আমার কোনো কিছু হয়নি। আমি ঠিক আছি। আজকে পড়তে ইচ্ছে করতেছে না। কাল পড়ব। আমি ভালোভাবে বুঝতে পারছি। আর কথা বলে কোনো লাভ নেই। এই মেসে চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিলাম। সকাল হতেই মিতুর ফোন। হ্যাঁ বলো। এখন কেমন আছো? আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে মিমদের বাসায় গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো। মিম, তুমি আমাকে না থাক। কি বলবেন স্যার? না কিছু না, তুমি পড়ো। ভাবছিলাম মিমকেও স্যার ডাকতে নিষেধ করব। কিন্তু ওকে যখনই বলতে যাচ্ছিলাম তখনই মিতুর কথা মনে হলো। ওকে শুধু ভাইয়া বলতে বলেছিলাম। কিন্তু এই ভাইয়া বলাটাই যে কী পরিমাণ চেপে ফেলেছে আমাকে, একমাত্র আমিই বুঝতেছি। তার উপর আবার যদি এই মেয়েকেও বলি, কয়দিন পর কী হবে আল্লাহই জানে। না থাক, স্যার শুনি তাও ভালো। তবু অতিরিক্ত কেয়ারিং ভালো লাগে না। স্যার, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আবার এক প্রশ্ন। আগেরবার মিতুকে না বলাতে ও মাথায় উঠেছে। একে না বললে এ মাথায় চড়ে রীতিমতো নাচতে শুরু করবে। এটা কীরকম প্রশ্ন মিম? বলুন না প্লিজ। হ্যাঁ, আছে। কোথায়, আপনার সাথেই পড়ে নাকি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, বেশি কথা না বলে পড়তে বসো। মিমকে পড়িয়ে মিতুদের বাসায় গেলাম। কাল তোমার কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ আছে তো, আমার কালকে ক্লাস আছে। ক্লাস বাদ দাও, কাল আমার সাথে ঘুরতে যাবা। পাগল নাকি? আমি যাচ্ছি না। তোমার ভাইকে নিয়ে ঘুরতে যাও। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না আজ এত তাড়াতাড়ি মেনে নিল। যাক, আমার জন্য ভালোই হলো। মিতুকে পড়িয়ে আসতেছি এমন সময় আন্টির ডাক। জি আন্টি বলেন। কাল একটু মিতুকে নিয়ে ঘুরতে যাবা বাবা? আমি একবার মিতুর দিকে তাকালাম। ও মুচকি হাসছে। তাই তো বলি, মেয়ে এত তাড়াতাড়ি মেনে নিল কেন? আচ্ছা ঠিক আছে আন্টি। আর বাবা, কাল মিতুকে ঘুরে নিয়ে আমার বাসায় আসবা। হঠাৎ বাসায় কেন আন্টি? আসলেই বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে আন্টি। আমি মেসে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে ভাবতেছি, কী হচ্ছে আমার সাথে এসব? আমাকে কি টিচার বলে মনেই হয় না? যাই হোক, পরদিন সকালে মিতুদের বাসার নিচে গেলাম। একটু পর মিতু আসলো। একদম অন্যরকম লাগছে ওকে। ম্যাচিং শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, চুলগুলো খুলে, ঠোঁটে হালকা লিপস্টিক। একদম পরি মনে হচ্ছে ওকে। মিতু ডাকাতেই আমার ধ্যান ভাঙল। কী দেখো ওভাবে? না, আজ পিচ্চি মেয়েটাকে অনেক বড় মনে হচ্ছে তাই দেখছি। হয়েছে, আর দেখতে হবে না, চলো। হুম, চলো। আমরা রিকশায় করে একটা খোলা জায়গায় গেলাম। এটা কোনো ঘোরার জায়গা হলো? চলো অন্য কোথাও যাই। না, এই জায়গাটাই ভালো লাগছে। ভালো লাগলে থাকো এখানে, আমার কি। আজ আমি এভাবে কেন সেজেছি জিজ্ঞাসা করলে না? কি আর জিজ্ঞাসা করব? পিচ্চি মেয়েদের কখন কী ইচ্ছা হয় কে জানে। হয়তো শাস্তি ইচ্ছে হয়েছে তাই সেজেছ। আবার শুরু করলা। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো।
আমরা কি ফ্রেন্ড হতে পারি? যদিও তুমি আমার অনেক ছোট আর আমার ছাত্রী, তারপরেও হতে পারি। আচ্ছা, এখন ফ্রেন্ড হিসেবে তোমায় কিছু প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তুমি একটা রিলেশন করো না কেন? তোমাকে তো বলেছি যে আমি আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছি। এখানে প্রেম করার জন্য না। কিন্তু তারপরেও তো করতে পারো। আচ্ছা ঠিক আছে। তুমি ফ্রেন্ড হয়ে যখন এভাবে বলছো, তাহলে করব। সত্যি? আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো? মিতুকে দেখলাম অনেক খুশি আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে। না, তেমন কেউ নেই। তবে আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিল কিছুদিন আগে। ওকেই হ্যাঁ বলে দেব। কে সেই মেয়ে? একটু অভিমানী সুরে। আমার ক্লাসেই পড়ে। নাম রিমা। একদম ওইসব মেয়ের দিকে তাকাবা না। কেন? তুমিই তো একটু আগে রিলেশন করতে বললা। এখন আবার মানা করছি। একদম করবা না। এই জায়গাটা ভালো লাগছে না। চলো, বাসায় যাব। ঠিক আছে, চলো। সমস্ত রাস্তায় মিতু মন খারাপ করে এসেছে। ওদের বাসায় আসলাম। এসে তো আমি অবাক। আজ মিতুর জন্মদিন। এসব কি? আজ আমার জন্মদিন। সে কি? আমি তো জানি না, তাই কিছু আনতে পারিনি। কিছু লাগবে না। আমি আমার সবচেয়ে বড় গিফট পেয়েছি। কি? তুমি? মানে? না, কিছু না। আসো কেক কাটবো। মিতুদের বাসায় পার্টি শেষ করে বাসায় আসবো। কিন্তু খারাপ লাগছে। আমি কিছু দিতে পারিনি। আমার কাছে একটা কলম ছিল। ওটাই মিতুকে দিয়ে আসলাম। ভাববেন না আবার পুরাতন কলম। নতুন কলম কালকে কিনেছিলাম। আমি বাসায় চলে আসলাম। এভাবেই চলছে কয়েকদিন। প্রায় ১ মাস পর আমি মিতুকে পড়াতে গেলাম। কিন্তু আজ মিতুকে অন্যরকম লাগছে। মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। কেঁদেছে। চোখের নিচেও কালি পড়েছে। কী ব্যাপার মিতু? তোমার কি কিছু হয়েছে? না, কিছু না। তুমি পড়াও, আমি পড়তেছি। আগে বলো কী হয়েছে। তারপর, আন্টি কি বকেছে? না। তাহলে এভাবে চুপ করে আছো কেন? কিছু বলো। এই, তুমি মিমকে পড়াও কেন? এতে আবার সমস্যা কী? ওর বাবা বলেছিল তাই পড়াচ্ছি ওকে। পড়ানোটা সমস্যা না। কিন্তু ও আমার জিনিসের নজর দেবে কেন? মানে? কিছু না। আর তুমি রিলেশন করছো। আমাকে তো বলোনি। আরে বাবা তেমন কিছু না। ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি রিলেশন করি কি না। তাই আমি ওর হাত থেকে বাঁচার জন্য বলেছি যে রিলেশন করি। ও এটা বলেছে, তাহলে ঠিক বলেছ। কিন্তু তুমি কাল থেকে আর ওকে পড়াতে যাবে না। কিন্তু কেন? না, পড়াবা না। আর তুমি এত টিউশনি করো তোমার প্রবলেম হয় না? দেখো মিতু, তুমি তো আমার পরিবারের কথা দেখো মিতু, তুমি তো আমার পরিবারের কথা শুনেছ। বাসা থেকেও টাকা নিতে পারি না। আর একটা টিউশনি দিয়ে মাসের শেষে খুব সমস্যায় পড়তে হয়। ম্যাথ বিল আছে, তাই মিমকে পড়াচ্ছি। তবু তুমি ওকে পড়াবে না। আচ্ছা ঠিক আছে, ভাবছি। এবার খুশি? আজ আমি আর পড়ব না। কিন্তু কেন? আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আমি ম্যাচে গেলাম। পরদিন মিমকে পড়াতে গেলাম। কিন্তু আজ মিম সেজে এসেছে। এদের মতলব কি বুঝি না। মিম এসেই আমাকে একটা গোলাপ দিল। এটা কেন? স্যার, আমি আপনাকে ভালোবাসি। কী বলছো এসব? হ্যাঁ স্যার। এসব কথা আর বলবা না। আর তুমি এখন ছোট। এই বয়সে এসব। আমি আর কিছু না বলে চলে আসলাম। মিতুদের বাসাতেও যেতে ইচ্ছে করছে না। তারপরেও গেলাম। আর যাওয়ার সময় মিমের আব্বুকে ফোন করে বললাম আমি আর মিমকে পড়াবো না। বিভিন্ন প্রশ্ন করলেও আমি কোনো রকম কাটিয়ে দিলাম। মিতুদের বাসায় গিয়ে বসে আছি। কী ব্যাপার? মন খারাপ কেন তোমার? না, কিছু না। বলো আমাকে। আমি তোমার ফ্রেন্ড না? আজ মিমদের বাসায় গিয়েছিলাম। আর মিম আমাকে প্রপোজ করেছে। কি? এত বড় সাহস ওর! তোমাকে না বলেছি ওকে পড়াতে? নিষেধ করেছি। আজকে মানা করে দিয়েছি। একদম ঠিক করেছ। আম্মুকেও একটু রাগ ভাব দেখালাম। যাওয়ার সময় তোমাকে দেখাতে করতে বলেছে। এই, আমি আবার কোনো ভুল করলাম নাকি? আমি কিভাবে জানবো? তুমি দেখা করো যাও। আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে পড়িয়ে আন্টির কাছে গেলাম। আন্টি আমায় ডেকেছেন? হ্যাঁ, বস এখানে। কি শুনছি আমি এসব? কি শুনছেন আপনি আন্টি? তুমি কি আমাদের নিজের লোক মনে করো না? কেন আন্টি, করি তো। আচ্ছা বাদ দাও সব। কোথায় যেন থাকছো তুমি? জি আন্টি, এই তো পাশে একটা মেসে। মেসে থাকতে যাবে কেন? আমাদের উপরের ফ্ল্যাটটা ফাঁকা আছে। ওখানে তো থাকতে পারো। আর এখানে পড়াটাও ভালো হবে। থাক আন্টি, তার প্রয়োজন
তোমার কোনো কথা আমি শুনছি না। কাল তুমি আমাদের বাসাতে উঠবা। বুঝতে পারছি না হঠাৎ এসব কী হচ্ছে। পাশে মিতুকে দেখলাম হাসছে। ও তার মানে এসব মিতুর কাজ। এসব তোমার কাজ, তাই না? আমি কিছু করিনি। তোমাকে আর কিছু করতেও বলবো না। সেটা পরে দেখা যাবে। আমি মেসে চলে গেলাম। কি করব বুঝতে পারছি না। আন্টি বলেছে সেটাও আবার মানা করতে পারছি না। না, ওখানেই থাকি। এতে আমারও লাভ হবে। যা ভাবা সেই কাজ। পরদিন সব জিনিস নিয়ে মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মিতু আমাকে নিচে দেখে দৌড়ে গেটে আসলো। ধীরে আসতে পারো না? কিসের এত তাড়া তোমার? ও তুমি বুঝবে না। এটা খুশির তাড়া। হয়েছে, আর বলতে হবে না। তুমি বাসায় কেন? স্কুলে যাওনি? না, আজকে আপন একজন কাছে আসবে তো তাই যেতে ইচ্ছে করেনি। কে সে? তোমার জানতে হবে না। তুমি আসো। হ্যাঁ, চলো। মিতু আমাকে হেল্প করলো। আমি রুমে গিয়ে প্রপোজ করলাম। কিন্তু রুমটা কি সুন্দর করে সাজানো। মিতু, এখানে কেউ থাকে নাকি? কেন বলো তো? না, রুমটা অনেক সুন্দর করে সাজানো তো তাই বললাম। আরে না, আমি তো পরশুদিন। ও, তার মানে তুমি পরশুদিন না পড়ে এগুলো করেছো? আরে না, তেমন কিছু না। বাদ দাও তো। তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। তারপর নিচে এসো। আমার সাথে দেখা করিও। আচ্ছা ঠিক আছে, যাও। আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে উঠে মিতুদের ফ্ল্যাটে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, রুমের সব কিছু দেখে নিয়েছো? জি আন্টি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আচ্ছা আন্টি, ঠিক আছে। আমি আন্টির সাথে কথা বলে মিতুকে পড়াতে গেলাম। কি স্যার, কেমন লাগছে? এই, আমি কিন্তু তোমার টিচার। এভাবে কথা বলছো কেন তুমি? আমরা কিন্তু ফ্রেন্ড হয়েছি, তাই এভাবে কথা বলতেই পারি। তোমার কিন্তু সব অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখনও তো কিছু দেখোইনি। এখন যা দেখবা সেটাকে অতিরিক্ত বলছো? তাহলে পরে যেটা দেখবা সেটাকে কি বলবা? কথা কম, পড়তে বসো। আমি মিতুকে পড়িয়ে চলে আসলাম। এই মেয়েকে পড়াচ্ছি শুধু এর রেজাল্টটা ভালো করে দেওয়ার জন্য। না হলে এতদিন। আমি রুমে এসে পড়েছি। কিছুক্ষণ কলিং বেল বাজছে। দরজা খুলে দেখি ভেজাল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বলো কী হয়েছে? আম্মু খেতে ডাকছে। আরে আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি। কেন? আসো, খাবার খাবে। না, আমি খাবো না, তুমি যাও। মিতু চলে গেল। আমিও দরজা বন্ধ করে পড়তে বসলাম। আমি কিন্তু বাইরে খাইনি আর মিথ্যা বললাম, কারণ আন্টি মিতুকে পড়ানোর জন্য প্রয়োজনের চেয়েও বেশি টাকা দেয়। তারপর আবার এই রুমটা দিয়েছে থাকতে। এত কিছু যদি ওদের কাছ থেকে নিই তাহলে নিজের কাছেই জানি কেমন জানি লাগছে, তাই না বলে দিলাম। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর আবার কলিং বেল বাজলো। দরজা খুলতেই আবার ভেজাল। আবার কি? খাবার এনেছি, খেয়ে নাও। বলেছি তো যে আমি খেয়ে এসেছি। আমি ভালো করেই জানি তুমি খাওনি। আসো, খাবে। ভালোভাবেই জানি এই মেয়ে না যদি খাইয়ে কোনোভাবেই যাবে না এখান থেকে, তাই খেতে বসলাম। আমি যে খাইনি তুমি কিভাবে জানো? কাছের মানুষের কিছু কথা মুখ ফুটে বলার প্রয়োজন হয় না, এমনিতেই বোঝা যায়। মানে? কিছু না, তুমি খাও। আমার খাওয়া শেষে কিছু না বললেই মিতু চলে গেল। যাক, ভালোই হলো। আমিও শুয়ে পড়লাম। সকালবেলা কে জানি কলিং বেল বাজাচ্ছে। আমি ঘুম চোখে গিয়ে দরজা খুললাম। কে? আমি আন্টি। চোখটা একটু ফোঁটাও দেখতে পারবা? ও আন্টি, আপনি? হ্যাঁ, বলুন। ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করবো একসাথে। সমস্যা নেই আন্টি, আমি নিজে করে নেব। তোমাকে তো বলেছি আসতে, আর তোমার সাথে আমার কিছু কথাও আছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আসতেছি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। আমাকে দেখে মিতু হাসতেছে। আমি ভালোভাবেই জানি, যখন পারে না তখন আন্টিকে পাঠিয়ে দেয় আমার কাছে। ওর হাসি দেখে মনে হচ্ছে একটা লাঠি দিয়ে দাঁতগুলো ভেঙে দেই। আমি বসলাম নাস্তা করতে। বাবা, তোমাকে যেটা বলতে চেয়েছিলাম। জি আন্টি, বলুন। আসলে মিতুর পরীক্ষা এসে গেছে আর ও বাসায় পড়তেও চায় না, তাই ভাবছিলাম তোমার কোনো সমস্যা না থাকলে ওকে একটু সন্ধ্যাতেও দেখিয়ে দিতে। না আন্টি, আমার কোনো সমস্যা নেই, আমি ওকে দেখিয়ে দেবো। আমি ভালোভাবেই জানি এগুলো সব মিতুর সাজানো। আমি নাস্তা করে কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে মিতুকে পড়াতে গেলাম। মিতুকে পড়িয়ে আমি আসতেছি। মিতুও আমার পিছনে আসতেছে। কী ব্যাপার? কই যাও? আম্মু না বলল যে সন্ধ্যায় আমায় দেখিয়ে দিতে। সামনে পরীক্ষা, তাই ফাঁকি দেওয়া যাবে না। পড়তে যাচ্ছি। ভূতের মুখে রাম নাম। তোমার এসব অভিনয় আন্টিকে দেখায়ও, আমাকে না। আমি ভালোভাবেই জানি এসব তোমার অভিনয়। হয়েছে হয়েছে, চলো। কী আর করার, গেলাম, ওকে একটু দেখিয়ে দিচ্ছি। থাক, আজ এই পর্যন্ত। এই পর্যন্ত থাক মানে কেবল তো শুরু করলাম।
বেশি পড়া ভালো না, তাহলে আগেরগুলো ভুলে যাবা। বুঝতে পেরেছি, ওর মাথায় শয়তান ভর করেছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। যাবো মানে? একটু গল্প করো না। কী গল্প করব? তোমার জীবনের গল্প? আমার জীবনের কোনো গল্প নেই, সব ব্ল্যাঙ্ক। আচ্ছা মিতু, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। এই যে তুমি আমায় জ্বালাও, আর কয়েকদিন পর যখন আমি থাকবো না, তখন কাকে জ্বালাবে? থাকবে না মানে? তুমি আবার কই যাবা? আরে তোমার পরীক্ষা শেষ হলে তো আমি চলে যাব, তাই না? সেটা পরের বিষয়, পরে দেখা যাবে। কিছুক্ষণ পর মিতু চলে গেল। এভাবেই যাচ্ছে দিনগুলো। আর দেখতে দেখতে মিতুর ফাইনাল পরীক্ষাও হয়ে গেল। আমি এখন অনেকটা ফ্রি, তাই ভাবলাম অনেকদিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না, একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আর আজকে মিতুর শেষ পরীক্ষা, হয়তো আন্টি ওকে নিয়ে যায় কোথাও ঘুরতে যাবে। গ্রামের বাড়ি থেকে এসে আবার ম্যাচ ঠিক করতে হবে, তাই আন্টিকে বলে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে বাবা মা আমাকে দেখে তো অনেক খুশি। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। একটু পর মা রান্না করে ডাক দিল। আমি খেতে গেলাম। অনেক দিন পর মায়ের হাতের রান্না খেলাম। অনেক মিস করি মায়ের হাতের রান্না। আমি খেয়ে গ্রামটা ঘুরতে বের হলাম। সমস্যা হয়েছে, আসার সময় আমার ফোনের চার্জার আনতে ভুলে গেছি, তাই ফোনটাও বন্ধ হয়ে আছে। কারোর সাথে কথা বলতে পারছি না। কী আর করার, আমি গ্রামে প্রায় 15 দিন ঘুরলাম, তারপর আবার শহরের দিকে রওনা দিলাম। আমি বাসায় গিয়ে ফোনটা চার্জে দিয়ে একটু রেস্ট নিলাম। হঠাৎ মনে পড়লো আন্টির দেখা করা হয়নি। আমি মিতুদের বাসায় গিয়ে কলিং বেল দিলাম। একটু পর আন্টি দরজা খুলল। আরে বাবা, তুমি কখন আসলা? এই তো আন্টি একটু আগে। এসে ভালোই করেছো। মিতু পরীক্ষা দিয়ে এসে তোমাকে দেখেনি, তাই ও কয়েকদিন ওর যে কী অবস্থা হয়েছে। তোমার সাথে একটু দেখা করো তো বাবা। আচ্ছা ঠিক আছে আন্টি, কিন্তু মিতু কোথায়? মনে হয় ছাদে আছে। আচ্ছা আমি যাচ্ছি। আমি ছাদে গেলাম। মিতু ছাদের এক কোণে দাঁড়িয়ে। আমি গিয়ে শুধু একবার মিতু বললাম। পিছনে ঘুরে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আরে আমার পিচ্চি ফ্রেন্ডের কি হয়েছে? কান্না করতেছে কেন? কোথায় গেছো আমাকে রেখে তুমি? আমি তো একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাকে বলোনি কেন? তোমার ফোন বন্ধ কেন? আচ্ছা ঠিক আছে বলতেছি, আগে কান্না থামাও। না। আচ্ছা তাহলে আমায় ছেড়ে দাও এখন। না ছাড়বো না, তুমি আবার চলে যাবে। আরে বাবা, তোমাকে আমি কথা দিলাম আমি আর কোথাও যাব না তোমাকে না বলে। সত্যি তো? হ্যাঁ সত্যি। তুমি কি এখনও কান্না করবে? আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করলে আমি চলে যাই। এই, তুমি থাক, আমি আর যাবো না, কান্না করবো না, তুমি যেও না। এই তুমি, আমি আর কান্না করবো না। আমাকে ছেড়ে দিয়ে বসে আছি দুজনেই। জড়িয়ে ধরে ছেড়ে দিলেও আমার হাতটা এখনও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ভেবেছিলাম আমি চলে গেলে ও একটু রিঅ্যাক্ট করবে, কিন্তু এতটা রিঅ্যাক্ট করবে আমি ভাবিনি। এখন বলো, তুমি না বলে চলে গেছো কেন? আর তোমার ফোন বন্ধ কেন? তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো। বলো, কি বলবে? তোমার এমন অবস্থা কেন? তুমি কি রাতে ঘুমাওনি? খাওনি ঠিকমতো? মিতু কোনো কথা বলছে না, মাথা নিচু করে বসে আছে। কি হলো? কিছু বলো না কেন? আমি পরীক্ষা শেষ করে এসে দেখি তোমার রুমে তালা দেওয়া। আম্মুকে জিজ্ঞাসা করেছি। আম্মু বলেছে তুমি গ্রামের বাড়িতে গেছো। তারপর তোমাকে ফোন করেছি, কিন্তু ফোনে পাইনি। তাই ভেবেছি তুমি মনে হয় চলে গেছো। আর তাই তুমি নিজের এই অবস্থা করেছো। তুমি আমাকে না বলে চলে গেলে কেন? আরে আমি ভেবেছি তোমার পরীক্ষা শেষ, তাই মনে হয় তুমি পরীক্ষা দিয়ে কোথাও ঘুরতে যাবে। তাই আমিও ভাবলাম গ্রাম থেকে একটু ঘুরে আসি। যাওয়ার সময় আন্টিকে বলে গিয়েছি। কিন্তু তোমার ফোন বন্ধ কেন? যাওয়ার সময় আমি আমার চার্জার নিতে ভুলে গিয়েছিলাম, তাই ফোনে চার্জ দিতে পারিনি। যা হয়েছে হয়েছে, আর এরকম করবা না। কিন্তু আমাকে তো আজ হোক বা কাল যেতেই হবে। না, তুমি কোথাও যাবে না। মানে কি? মানে কিছুই না। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। এখন চলো নিচে যাই, আর একটু থাকি। এত তাড়াতাড়ি যাবা? আর থাকতে হবে না, এখন চলো। আমরা ছাদ থেকে চলে আসলাম। রাতে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি, এমন সময় কলিং বেল বাজলো। গিয়ে দরজা খুললাম। আম্মু খেতে ডাকতেছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আমি নিচে গেলাম। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। আন্টি, আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবা বলো। না মানে এখন তো মিতুর পরীক্ষা শেষ, তাই আমি অন্য একটা ম্যাচ ঠিক করে ওখানেই যাচ্ছি। কেন, এখানে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? না আন্টি, কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমি আর এখানে থেকেই বা কী করব? তোমাকে সেটাই বলতে চাচ্ছি। কি আন্টি?
আসলে মিতুর পরীক্ষা শেষ, কিন্তু রিহানকে পড়ানোর জন্য একজন টিচার প্রয়োজন। আর তুমি তো রিহানকে চেনো, তাই তুমি ওকে ভালো করে বুঝতেও পারবা। তাই বলছিলাম বাবা, তুমি যদি রিহানকে পড়াতে। কিন্তু আন্টি, তোমার কোনো কথা শুনছি না। আর তুমি রিহানকে পড়াবা, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে আন্টি। পাশ থেকে আরেকজন হাসতেছে। ভালোভাবেই বুঝতে পারছি এসব বুদ্ধির মালিকিন এই মহারানী। আমি খাবার খেয়ে রুমের দিকে যাচ্ছি। তুমি যেন কোথায় চলে যাবা? আমি ভালো করেই জানি এসবের বুদ্ধিদাতা তুমি। তবে তুমিও মনে রেখো, এসবের প্রতিশোধ আমি নেব। দেখাই যাবে। আমি আর কিছু না বলে চলে আসলাম। তবে এটা ঠিক যে আমি নিজেও যেতে চাচ্ছিলাম না। আসলে সকলের প্রতি একটা মায়া জমে গেছে। আর মৃত্যুর প্রতি যে কীরকম মায়া জমেছে আমি নিজেও বুঝতে পারছি না। ধুর, এসব ভেবে লাভ নেই। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। কিন্তু ছাদে নতুন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চিনতে পারলাম না। একটু পর মিতু আসলো ডাকতে। এই যে সাহেব, আপনাকে নাস্তা করার জন্য ডাকছে। হ্যাঁ, আসতেছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই বসে আছে। আমিও গিয়ে বসলাম। আন্টি, বাসায় কোনো মেহমান আসছে নাকি? কই না তো। তাহলে ছাদে যে একটা মেয়েকে দেখলাম। ও, ওরা নিচতলায় ভাড়ায় এসেছে আজকে। ও আচ্ছা। আন্টিকে কথাগুলো বলেই মিতুর দিকে তাকালাম। কিন্তু মিতু আমার দিকে কেমন জানি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি ওর বেশি নজর না দিয়ে চলে আসলাম। রুমে গিয়ে রেডি হয়ে কলেজের দিকে যাচ্ছি। আবার সেই মেয়ের সাথে দেখা। আমি কিছু না বলেই কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে একটু ছাদে গেলাম। কিন্তু ছাদের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি আমার মতো গিয়ে বসলাম। একটু পর মেয়েটা আসলো। হাই, আমি তুবা। আমি মনির। আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ, আমি এই বাসায় থাকি। মেয়েটার সাথে কিছুক্ষণ কথা বলে আমি আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মিতু আমার রুমে বসে আছে। আরে, তুমি কখন এসেছো? এতক্ষণ কই ছিলা তুমি? আমি তো একটু ছাদে গেছিলাম। ও, ওই মেয়েটার সাথে কথা বলতে? আরে ধুর, ওই মেয়ের সাথে কথা বলতে যাবো কেন? আমি তো এমনি ঘুরতে গেছিলাম। মিথ্যা বলবা না। তুমি ওই মেয়েটার সাথে কথা বলেছো আমি জানি। মেয়েটা নিজে থেকেই আমার সাথে কথা বলছিল। আমি কিভাবে না বলি বলো? এবারের মতো মাফ করলাম। কিন্তু পরের বার আর যদি ওই মেয়েটার সাথে কথা বলতে দেখেছি, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। কি বললা? না, মানে বললাম যে আর বলব না। হ্যাঁ, মনে থাকে যেন। মিতু চলে গেল। তবে এখন বুঝতে পারছি মিতু আমার উপর কেন এত অধিকার দেখায়। দেখাক। ওর পক্ষ থেকে হ্যাঁ হলে আমার পক্ষ থেকেও হ্যাঁ হবে অবশ্যই। হ্যাঁ হলে আমারই লাভ। সুন্দর বউ পাবো। সাথে শ্বশুরের এত সম্পদের মালিক হতে পারবো। আপনারা সিরিয়াসলি নেন না, আমি মজা করলাম। বিকেলে আমি রিহানকে পড়াতে গেলাম। কিরে, খালি হাতে আসলি কেন? বই কই? দুলাভাই, আমি আজ পড়বো না। আমি পুরা 440 ভোল্টের শক খেলাম। আমাকে দুলাভাই বলছো কেন? ওই শালা, আমি তোর কোন বোনকে বিয়ে করেছি যে তুই আমাকে দুলাভাই বলছিস? আপু বলতে মানা করেছে। আপু মানে? আমি রিহানের সাথে কথা বলছি এমন সময় মিতু আসলো। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? আপু, আজ আমি পড়বো না। ঠিক আছে, যা, তোর পড়তে হবে না। রিহান চলে গেল। আর আমি শুধু ভাবছি। কি ব্যাপার? তুমি কি ভাবছো? না, কিছু না। না ভাবলে চলো বাইরে থেকে ঘুরে আসি। আমি যাব না, তুমি যাও। আরে চলো না, বিকেলে হাঁটলে দেখবা খুব ভালো লাগবে। জানি, এই মেয়ে ছাড়ার পাত্রী নয়, তাই গেলাম ওর সাথে। বাইরে হাঁটতেছি। তোমায় একটা প্রশ্ন করি মিতু। হ্যাঁ, বলো। তোমাদের বাসায় যে মেয়েটা আসছে, সেই মেয়েটাকে রিহান কি বলে ডাকে? কেন আপু? ও, তাই তো বলি রিহান আমাকে দুলাভাই বলল কেন? নিশ্চয় ওই মেয়েটা বলতে বলেছে। আবার ওই মেয়ে আর রিহানের সাথে বেশি কথা বলে না। ওই মেয়ে কিছু বলতে বললে যে রেহান তোমাকে বলবে, এমনটা তো না। তাহলে ও আমাকে দুলাভাই বলল কেন? হয়তোবা নিজের বোনের জন্য বলেছে। মানে? আরে ওই দিকটা দেখো কি সুন্দর, চলো ওই দিকে যাই। মিতু কথা কাটিয়ে দিল। আমার আর কি, আমি ওর সাথে কথায় সায় দিলাম। অনেক ঘুরে বাসায় আসলাম। আমি সোজা রুমে চলে গেলাম। এভাবেই কয়েকদিন কাটলো। রিহানের এখন দুলাভাই বলার পরিমাণটাও একটু বেড়েছে। রিহান আমাকে দুলাভাই বলল, কিন্তু মিতু আমায় এখনও ভালোবাসি বলেনি। দেখি কতদিন না বলে থাকতে পারে। রাতে রুমে এসে একটা বই পড়তেছি। এমন সময় মিতু আসলো। কি করো? এই তো একটা বই পড়তেছি।
ওটা রাখো, আমি আসলাম গল্প করতে, আর উনি আছেন বই নিয়ে। আচ্ছা বলো, কি বলবা? তুমি বলো, আমি শুনবো। আচ্ছা মিতু, তুবা মেয়েটা তোমার কাছে কেমন লাগে? হঠাৎ তুবা আসছে কোত্থেকে? না, মানে কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি মেয়েটা আমার সাথে অন্যরকম আচরণ করতেছে। মানে? মানে মেয়েটা মনে হয় আমাকেই ভালোবেসে ফেলেছে। তাই ভাবতেছি এখন তো প্রেম করিনি, তাই একেই ভালোবাসি। কি বলো? একদম অন্য মেয়ের দিকে নজর দিবা না। কেন? কেন মানে? আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি কাউকে পাওয়ার জন্য, আর শেষে আমি পাবো না? এটা কক্ষনো হবে না। তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি একটা ছেলেকে। কি বলো? তুমি তো এখনো পিচ্চি একটা মেয়ে, আর তাতেই তুমি ভালোবাসতে শুরু করেছো? এই, আমি একদম পিচ্চি না। আমি ইন্টারে পড়ি। আর আমি সেই ক্লাস 10 থেকেই একটা ছেলেকে ভালোবাসি। কি বলো? আচ্ছা ঠিক আছে। তুমি সেই ছেলেটাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি। সিরিয়াস, সিম্পল বিষয়। একদম না। তোমার যতটুকু ভালোবাসা, সব আমার জন্য। মানে? ভালোবাসি তোমায়। এতদিন আমি রিহানকে বলেছিলাম তোমায় দুলাভাই ডাকতে। ও আচ্ছা। ও, ও আচ্ছা কি? তুমি বলো। কি বলবো? ভালোবাসি বলো। আমি তোমাকে ভালোবাসি কি না সেটা না জেনেই তোমাকে ভালোবাসি বলতে বলছো? আমি জানি তুমি আমায় ভালোবাসো। কিভাবে? কাউকে ভালোবাসলে এটা এমনি এমনি বোঝা যায়। বেশি বুঝতে হবে না, এখন যাও। উত্তর দাও আমায়, তারপর যাব। কাল দেবো তোমার উত্তর। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। তবে কাল যেন হ্যাঁ শুনি। দেখা যাক কী হয়। মিতু চলে গেল, কিন্তু আমি ভাবতেছি কাল মিতুকে কী বলবো। তবে আমি যে মিতুকে ভালোবাসি না তা কিন্তু না, আমি ওকে ভালোবাসি। দেখাই যাক কাল কী হয়। দিলাম একটা ঘুম। সকালে উঠে ছাদে গেলাম। কিন্তু ছাদে গিয়ে আমি তো অবাক। মিতু একদম ভালোভাবে সাজগোজ করে আগে থেকেই ছাদে এসে বসে আছে। আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসলো। এই, উত্তরটা বলো না। আগে বলো, তুমি সারা রাত ছাদে ছিলে নাকি রুমে ছিলে? রুমে ছিলাম। ও, তার মানে তুমি সারা রাত সাজুগুজু করে কাটিয়ে দিয়েছো। এইসব বাদ দাও, আগে আমার উত্তর দাও। কিসের উত্তর? কিসের উত্তর মানে? ও, তুমি যে আমায় ভালোবাসো তার উত্তর। দেখো, এখন কিন্তু আমি অনেক টেনশনে আছি। আমি একদম তোমার সাথে মজা করছি না। আমার উত্তর চাই। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার জন্য আমার চেয়ে অনেক ভালো ছেলে অপেক্ষা করতেছে, আর অনেক বড়লোক তারাও। আর তুমি এসে পড়েছো আমার কাছে। ওদের ভালোবাসা দেখবা, তুমি অনেক সুখী থাকবা। এই, আমি তোমার কাছে অন্য কারো কথা বলতে বলতে বলেছি? আমি তোমায় জিজ্ঞাসা করেছি তুমি আমায় ভালোবাসো কি না? আর আমি মনে করি আমার সব সুখ তোমার কাছে। আমি ৩ বছর থেকে তোমাকে চিনি, আর তোমাকেই ভালোবাসি। আমি শুধু তোমাকেই চাই। বলো না তুমি আমায় ভালোবাসো। না, বাসি না। তোমার আর আমার মাঝে অনেক ডিফারেন্স আছে। কেন? আমি কি এসব ভেবে তোমায় ভালোবেসেছি? আমি তো মন থেকে শুধু ভালোবেসেছি তোমায়, আর শুধু তোমাকেই চেয়েছি। আমি কি অন্য কিছু দেখতে গেছি? বলো। দেখো মিতু, এসব তোমার আবেগের কথা। এটা হয় না। তুমি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে নিও। তার মানে তুমি আমায় ভালোবাসবা না? না। আচ্ছা ঠিক আছে। মেয়েটা আরও বেশি কান্না করে দিয়েছে। মিতু যে আমায় অনেক ভালোবাসে এটা আমি বুঝতে পারি। আমিও ওকে ভালোবাসি। কিন্তু কোথায় যেন আমায় বাধা দিচ্ছে। জানি এখন সোজা রুমে যাবে, কান্না করবে, ২ দিন খাবে না, ৩ রাত ঘুমাবে না, আর চতুর্থ দিন টেনশন বাড়বে। তার চেয়ে এখনই বলে দেওয়া ভালো। মিতু চলে যাচ্ছিল। আমি ওর হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম। কোথায় যাচ্ছ? জানি না। তুমি জেনে কী করবা? তুমি কে জিজ্ঞাসা করার? কান্না করতেছো কেন? ইচ্ছে হয়েছে তাই? তোমায় বলতে যাবো কেন? তুমি আমার কে যে তোমায় বলতে হবে? আমি তোমার কেউ না? না। তাহলে যাও। ভেবেছিলাম তোমায় ভালোবাসবো, কিন্তু আমি যখন তোমার কেউ হই না, তখন আর কাকে ভালোবাসবো? যাও তুমি। কি বললা? তুমি আবার বলো। ভেবেছিলাম যে তোমায় ভালো। পুরোটা বলতেও দিল না। সোজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরে কি করো? আমি তো তোমার কিছু হই না। না, তুমি আমার সব। আমার ভালো থাকা, আমার খুশি তুমি, আমার সব তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব। এখন রুমে যাও। না, আমি সেজেছি কি এমনি এমনি?
কী জন্য সেজেছো তাহলে? আজকে সারাদিন আমি তোমার সাথে ঘুরবো। আচ্ছা ঠিক আছে চলো। আমি রুমে গিয়ে রেডি হয়ে মিতুকে নিয়ে ঘুরতে গেলাম। আচ্ছা মিতু, একটা কথা বলি। হ্যাঁ বলো। এত ভালো ছেলে থাকতে আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসতে গেলে কেন তুমি? তুমি একদম আলাদা। তুমি যেদিন আমায় ডেকে বলেছিলে যে আমাকে আর পড়াবে না, সেদিন আমার খুব খারাপ লেগেছে। তাই তোমাকে যেন হারাতে না হয় সেজন্য ভালো করে পড়েছি। আর ফলাফলটাও ভালোই পেয়েছো, তাই না? হ্যাঁ, এই আমরা এখানে প্রেম করতে এসেছি আর তুমি এসব প্রশ্ন করছো? আচ্ছা ঠিক আছে, চলো এখন। আমরা ঘুরে বিকেলে বাসায় আসলাম। আমি একটু রেস্ট নিয়ে রিহানকে পড়াতে গেলাম। কী ব্যাপার শালাবাবু, বই কই তোমার? আমার আজকে পেট ব্যথা করতেছে দুলাভাই, আজকে আমি পড়বো না। তুই তো তোর বোনের চেয়েও বেশি পড়াচোর। আমি রিহানের সাথে কথা বলতেছি, এমন সময় মিতু আসলো। শালা দুলাভাই কী কথা বলতেছো? দেখ না আপু, আমি বলতেছি আজকে আমি পড়বো না, কিন্তু দুলাভাই আমাকে যেতে দিচ্ছে না। ভাই রে, এত দুলাভাই দুলাভাই করিস না, আন্টি জানলে বাঁশ দেবে। এই তুমি চুপ করো। এই ভাই, তুই যা, আজ তোর পড়তে হবে না। আজ আমি তোর দুলাভাইকে পড়াবো। শালাবাবু এক দৌড়ে পালিয়ে গেল। কিন্তু এখানে আমার সুবিধা ভালো মনে হচ্ছে না। কী ব্যাপার মিতু, তুমি এভাবে কাছে আসতেছো কেন? চুপ, আমি কী করি সেটাই দেখো। এই দেখো, ভালো হচ্ছে না, আন্টি চলে আসবে। কে শোনে কার কথা, এসে আমার একটা ইয়ে করে দিল, মানে পাপ্পি। তবে অনেক মজার ছিল। হ্যাঁ, এখন বলো, কী যেন বলতেছিলে? কিছু না, আমি গেলাম। আমি আর কিছু না বলে চলে আসলাম। কি মজার জিনিস ছিল। রোজ তো একটা নিতেই হবে, এই স্বাদ মিস করা যাবে না। রুমে গিয়ে শুয়ে আছি, কিছু ভালো লাগছে না, শুধু ওটাই মনে পড়ছে। পরের দিন মিতু আমার রুমে আসলো। কী করতেছো তুমি? কিছু না, এমনি শুয়ে আছি। হঠাৎ আমার মাথায় কিসের কথাটা আসলো, কিন্তু কীভাবে এই স্বাদ নেবো বুঝতেছি না। ওকে তো বলা যাবে না, অন্য বুদ্ধি করে ওর থেকে কিস নিতে হবে। দেখো মিতু, তুমি একবার কিস করেছো, আর কিন্তু করবা না। কেন? 1000 বার করব। আমি তো মনে মনে খুশি হচ্ছি। আসো আসো, আরেকটা দাও। দেখো এসব ভালো না। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি দেবো। ও আমার কাছে আসছে, আমিও কিস নেওয়ার জন্য প্রস্তুতি হলাম। আমার তো খুশি খুশি লাগতেছে। ও আমার কাছে আসলো, আমিও চোখটা বন্ধ করে এগিয়ে যাচ্ছি। স্যার, এগুলো করা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব করবো না। হ্যাঁ, কেন? না, আপনি আমার স্যার হন, আপনাকে কি এসব করা যায়? আম্মা আপনাকে খেতে ডাকতেছে, নিচে আসুন। বলেই ও হাসতে হাসতে চলে গেল। এটা কি হলো? কি চাইলাম আর কি হলো? আহারে কপাল! বুদ্ধি কাজে দিল না। আচ্ছা, পরে দেখা যাবে কি হয়। আমি নিচে গেলাম, খেয়ে চলে আসতেছি। কী ব্যাপার স্যার, মন খারাপ কেন? কই, না তো, এমনি। হুম, বুঝতে পারছি কেন স্যারের মন খারাপ। দাঁড়ান, মন ভালো করে দিচ্ছি। ও সোজা এসে আমাকে কিস করলো। আমি পুরাই শক খেয়ে গেলাম। এবার মন ভালো হয়েছে? হুম, তার মানে তুমি তখন বুঝে গেছিলে যে আমি কিস চাইছি তোমার কাছে। হ্যাঁ, যাও এখন, আম্মু চলে আসবে। আচ্ছা ঠিক আছে। এভাবে চলছে মিতুর সাথে আমার রিলেশনটা। একদিন আমি ছাদে বসে ফোন চাপতেছি। কোথা থেকে যেন তুবা আসলো। হাই মনির, কী করো? কিছু না, এমনি বসে আছি। ও, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। মনির, আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমায়। আমি পাশে তাকাতেই দেখি মিতু সব শুনতেছে আর কাঁদতেছে। আমি দেখতেই ও কান্না করতে করতে চলে গেল। আমি তুবাকে পরে দেখা করতে বলেই নিচে গেলাম। কলিং বেল বাজাতেই মিতু দরজা খুলল। আর বুলেটের বেগে গিয়ে কলিং বেল বাজাতেই মিতু এসে দরজা খুলে দিল। কী চাই এখানে? আপনার প্রেমিকা তো ছাদে অপেক্ষা করছে, ওখানে যান। মিতু, তুমি আমায় ভুল বুঝছো। দেখো, তুবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু তোমাকেই। কোনো কথা নেই, দরজা বন্ধ করে দিল। আমি আর কি করব? আমি আমার রুমে চলে গেলাম। বিকেলে রিহানকে পড়াতে গেলাম। কী রে, তোর আপু কই? জানি না, রুমে মনে হয়। কিছু বলেছে নাকি? না, শুধু কান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই পড়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। রিহানকে পড়তে দিয়ে আমি মিতুর রুমে গেলাম। মিতু, আপনি? কী চান এখানে? চলে যান এখান থেকে। দেখো মিতু, তুমি আমায় ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না। আপনারা সব ছেলেরা এক চরিত্রহীন। মিতু, তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। আমি কোনো ভুল বুঝতেছি না। আপনাদের মতো ছোট লোকদের চরিত্রই এরকম। চলে যান এখান থেকে। আমি কি বলবো? সামান্য একটু ব্যাপার নিয়ে মিতু আমায় এত বড় একটা কথা বলল। আমি আর কিছু না বলে চলে গেলাম। আমি রুমে শুয়ে আছি, কিন্তু কিছুই ভালো লাগছে না।
এ আমার ভালোবাসার মূল্য দিল মিতু? এভাবে আমাকে ছোট করলো? কিছুই ভাবতে পারছি না। না চাইতেও চোখ দিয়ে পানি পড়তেছে। রাতে রিহান আমাকে ডাকতে আসলো। ভাইয়া, আম্মু খেতে ডাকছে। আন্টিকে বলিস যে আজ আমি বাইরে খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। আর শোন। হ্যাঁ বলো। তোর আপু খেয়েছে? না। ওকে খেতে বলিস। বলবি যে ভাইয়া বলেছে তুই নাকি আজ ভাইয়ার জন্য খাবি না রাতে। বলবি যে ভাইয়া এভাবেই বলেছে। আচ্ছা ঠিক আছে। আমি জানি মিতুর অনেক জেদ আর রাগ। এখন যদি শোনে যে আমি বলেছি যে আমার জন্য ও রাতে খাবে না, তাহলে ও জেদ দেখিয়ে খাবে রাতে। আমি চাই ও ভালো থাকুক। রাতটা আমার ঘুমহীন কেটে গেল। আমি ডিসিশন নিয়েছি, আমি আর এখানে থাকবো না। এখানে থাকলে হয়তো আমি ছোট হয়ে থাকবো। মিতু ভালো থাকুক। আমি বাইরে গিয়ে একটা ম্যাচ ঠিক করে নিয়ে আসলাম। আসার সময় ছাদে লক্ষ্য করলাম তুবা বসে আছে। আমি বাসায় ঢুকতেই দেখলাম মিতু বসে আছে। আমি ওকে নিয়ে সোজা ছাদে গেলাম। ও যেতে না চাইলেও আমি জোর করে নিয়ে গেলাম তুবার সামনে। আমাকে নিয়ে এখানে তোমাদের প্রেম দেখার জন্য নিয়ে এসেছো? কিছুক্ষণের জন্য চুপ থাকো। আচ্ছা তুবা, আমি কি তোমায় কোনোদিনও বলেছি যে আমি তোমায় ভালোবাসি? না তো। সেদিন কি হয়েছিল বলো তো? সেদিন তুমি এখানে বসেছিলে আর আমি তোমায় বলেছিলাম আমি তোমায় ভালোবাসি। এবার আমি বলি, আমি সেদিন তোমাকে বলতে যাব যে আমি তোমায় নয়, মিতুকে ভালোবাসি। এমন সময় পাশে দেখি মিতু কান্না করছে আর আমাদের দেখে চলে গেল। আমার তখন মনে হয়েছিল যে আমার এখন তোমার কথাগুলো শোনার চেয়ে মিতুকে কাছে গিয়ে সত্যিটা বলা বেশি প্রয়োজন। কিন্তু মিতু তুমি, ও সরি, আপনি আমায় তো কিছু বলতেই দিলেন না। উল্টো আমায় কথা শোনালেন। এখন কি বিশ্বাস হলো যে আমি কাউকে ভালোবাসিনি, শুধু আপনাকেই ভালোবেসেছি? আমি সরি। এখানে সরির কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ তুবা। আর হ্যাঁ তুবা, আমি তোমায় কোনোদিন ভালোবাসিনি আর বাসতেও পারবো না। আমায় ক্ষমা করে দিও। আমি আর কিছু না বলেই সেখান থেকে চলে আসলাম। রুমে গিয়ে আমি সব গুছিয়ে নিলাম। জানি এখন মিতু এখানে আসবে। আমি এখন ওর সামনে যেতে চাই না। তাই বাইরে চলে গেলাম। বাইরে থেকে আসার সময় আমার একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে আসলাম। বিকেলে আমি তুবাদের বাসায় গেলাম। রিহান পড়তে আসলো। আন্টি কোথায়? আম্মু রুমে। একটু ডাকতো। আমরা সোফায় বসলাম। একটু পর আন্টি আসলো। আন্টির সাথে মিতুও আসলো। একবার ওর দিকে তাকালাম। করুণভাবে আমার দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার বাবা, হঠাৎ ডাকলে যে? জি আন্টি। আন্টি ও আমার ফ্রেন্ড রিয়াদ। ও এখন থেকে রিহানকে পড়াবে। হঠাৎ করেই কেন বাবা, কিছু হয়েছে? না আন্টি, আমি আপনাকে বলেছি আর আজ থেকেই ও রিহানকে পড়াবে। আচ্ছা ঠিক আছে। রিহান, এই ভাইয়া এখন থেকে তোমাকে পড়াবে। এই ভাইয়াকে নিয়ে যাও পড়ার রুমে। আর দুষ্টুমি করবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। রিহান আর রিয়াদ চলে গেল। বাবা, বলো তো কী হয়েছে যে তুমি রিহানকে আর পড়াবে না? আন্টি, কিছুই হয়নি। আসলে আমার পড়ার চাপটা অনেক বেড়ে গেছে, তাই আর কি। ও আচ্ছা ঠিক আছে। আর আন্টি, আমি কাল চলে যাচ্ছি। কোথায় যাবা তুমি? আমি একটা ম্যাচ ঠিক করেছি, ওখানে যাব। কিন্তু প্লিজ আন্টি, এবার আর আমাকে মানা করবেন না। আমার মতো একটা গরিব ঘরের সন্তানকে আপনাদের বাসায় জায়গা দিয়েছেন, এটাই অনেক। সারা জীবন মনে রাখবো আমি আপনাদের কথা। আচ্ছা ঠিক আছে। তোমার যদি ম্যাচে থেকেই ভালো হয় তাহলে তুমি তাই করো, আমি বাধা দেব না। তবে সপ্তাহে একবার হলেও এই মায়ের কাছে আসতে হবে। তোমাকে আমি আমার নিজের ছেলের মতো ভালোবাসি। তার চেয়ে কম কিছু দেখি না। অবশ্যই আমি চেষ্টা করব আন্টি। এই কয়েকদিনে আমি আপনাদের অনেক নিজের করে ফেলেছি। পাশেই দেখলাম মিতুর চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। আমি এখন আসি আন্টি। আচ্ছা ঠিক আছে। রাতে খেতে এসো। আন্টি, আমরা বন্ধুরা সবাই আজকে বাইরে একসাথে খেয়েছি, তাই আর রাতে খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমি চলে গেলাম। খুব খারাপ লাগতেছে। বিশেষ করে মিতুর জন্য অনেক বেশি খারাপ লাগছে। অনেক বেশি ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। রাতে ঘুম আসতেছে না। কিছুই ভালো লাগছে না। তাই ছাদে গেলাম। ছাদের কোণে দাঁড়িয়ে আছি। পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরল। কে? প্লিজ আমাকে ছেড়ে যেও না। থাকতে পারবো না আমি তোমায় ছাড়া। ও তুমি? তুমি চাইলেই যে আমি থাকবো এমনটা তো না। অনেক তো তোমাদের খেলাম। এবার নিজেও কিছু করতে চাই। প্লিজ। এখন এখানে থাকলে ছোট লোকের যে চরম শিখরে আমি আটকে গেছি, সেটুকুও থাকবে না। আমাকে এখানে থাকতে বলে আর ছোট করিও না। আমাকে ক্ষমা করো প্লিজ।
আর কক্ষনো তোমায় ভুল বুঝবো না। আরে পাগলি, আমি তোমায় সেদিনের জন্য ক্ষমা করে দিয়েছি, তাহলে আমায় ছেড়ে যাচ্ছ কেন? দেখো মিতু, আমাকে পেছনে ফিরিও না, আমার পথে আমাকে যেতেই হবে। তুমি ভালো থেকো, আমি সবসময় এটাই চাই। আমি ওখান থেকে চলে আসলাম। আমি আর কিছুক্ষণ থাকলে হয়তো ওর মায়ায় জড়িয়ে পড়তাম, কিন্তু এখন যে আমার সামনে এগোবার পথ, আমার প্রতি তোমার একটু ভালোবাসা থাকলে আমি তোমাকে অবশ্যই পাবো। মিতু ওখানে কান্না করতেছে, আমি রুমে চলে আসলাম। ভোরে কে যেন দরজায় নক করতেছে, আমি উঠে দরজা খুলে পুরো অবাক। মিতু এখানে! কী ব্যাপার মিতু, তুমি এখানে? কেউ দেখলে কী ভাববে? মিতু কোনো কথা না বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কী করছো মিতু এসব? আমি তোমাকে হারাতে পারবো না, তোমার সাথে আমাকেও নিয়ে যাও। মিতু কী বলো এসব? আমি মেসে যাচ্ছি পড়তে, আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিন পরে আসবো। তুমি কেন চলে যাচ্ছ বলো তো? মিতু, আমার বাবা মায়ের স্বপ্ন আমায় পূরণ করতে হবে, কিন্তু এখানে থেকেই তো তুমি। প্লিজ মিতু, আমায় বাধা দিও না। মিতু আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আমিও সব প্যাক করে রেডি হলাম। আমি সব নিয়ে চলে আসলাম ওখান থেকে। প্রায় 7 দিন হয়ে গেল ওখান থেকে এসেছি। মিতুকে খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু এখন এসব নিয়ে ভাবলে হবে না, আমার সফল হতেই হবে। আমি আমার মতো চলতে শুরু করলাম। মিতুদের বাসায় এর মাঝে মাঝে একবারও যায়নি। প্রায় 3 বছর কেটে গেল। আজ আমি সফল। হ্যাঁ, আমি ভালো একটা চাকরি পেয়েছি। আজ মিতুকে খুব মিস করছি, কিন্তু আজ আর কোনো বাধা নেই। মিষ্টি নিয়ে মিতুদের বাসায় গেলাম। কলিং বেল বাজাতে একটা ছেলে এসে দরজা খুলল। আরে তুমি মনির ভাইয়া না? হ্যাঁ, আসো ভেতরে আসো। তুমি তো বড় তুই তো বড় হয়ে গিয়েছিস রেহান। হুম। আচ্ছা আন্টি কোথায়? তুমি বসো, আমি আম্মুকে ডাকছি। আচ্ছা যা। কিছুক্ষণ পর আন্টি আসলো। আসসালামু আলাইকুম আন্টি। কেন এসেছো এখানে? কি দরকার ছিল আসার? আমার যে একটা মাকে এখানে রেখে গেছি, তাই তো দেখতে আসলাম। থাক, আর বলতে হবে না। মা ভাবলে এতদিন মায়ের থেকে দূরে থাকতে না। আচ্ছা বাদ দেন আন্টি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ আন্টি ভালো আছি। আন্টি আঙ্কেল কি অফিসে? হ্যাঁ অফিসে। ও আন্টি মিতু কোথায়? ও মনে হয় ছাদে আছে। আচ্ছা আন্টি, আমি ওর সাথে একটু দেখা করে আসছি। আচ্ছা যাও। আমি ছাদে গেলাম। মিতু ছাদে বসে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিতেই ও চমকিয়ে পিছনে ঘুরে তাকালো। আমাকে দেখে কেঁদে ফেলল। কী হলো? কাঁদছো কেন? কিছু না বলে আমাকে এসে জড়িয়ে ধরলো। অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। এতদিন পর আমার কথা মনে পড়লো। আমাকে একবার দেখতেও ইচ্ছে হলো না তোমার? আমাকে তুমি একটুও ভালোবাসোনি? তোমাকে আমার প্রতিদিন মনে পড়েছে। আর তোমাকে ভালো না বাসলে আজকে আসতাম তোমার বাসায় তোমাকে দেখতে। আমি তো ভেবেছি তুমি আমায় ভুলেই গেছো, তুমি অন্য কাউকে ভালোবাসছো। আমার পাগলিটাকে ছাড়া আমি কি অন্য কাউকে ভালোবাসতে পারি? হয়েছে, আমাকে ভালোবাসলে এতদিন আমাকে না দেখে থাকতে পারতে না। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো। হয়েছে, আর কান্না করতে হবে না। এখন তো আমি এসে গেছি। না, আমি আর তোমাকে ছাড়ছি না। তুমি আবার পালিয়ে যাবে। আরে যাবো না তো কোথাও। আচ্ছা আসো, এখানে বসো। হুম, কী অবস্থা করেছো নিজের? কেন, আমি কি মোটা হয়েছি? না, শুকিয়ে গেছো আর দাড়ি রেখে দিয়েছো। আচ্ছা বাদ দাও। তুমি এখানে না দেখে এতদিন কীভাবে ছিলে মিতু? অনেক কষ্টে ছিলাম। প্রতিদিন তোমায় ফোন করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ পেয়েছি। এত নিষ্ঠুর হতে পারলা কীভাবে তুমি? আসলে আমার জেদ চেপে গিয়েছিল, তাই এরকম করেছি। আর আমাকে ছেড়ে যাবা? ভবিষ্যতে কী হতে পারে এখন কীভাবে বলবো? মানে তুমি আবার? না, এবার তোমাকে বিয়ে করে তারপর তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই যেন হয়। আচ্ছা মিতু, তোবা কোথায় এখন? কেন ওর কথা বলছো তুমি? আমার কাছে এসেছো শুধু আমার কথা বলো। না মানে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো। আবার? আচ্ছা ঠিক আছে, চলো নিচে যাই। আমরা নিচে আসলাম। আঙ্কেল অফিস থেকে এসেছে। আমাকে দেখে তো খুশি। আজকে কিন্তু আব্বু আম্মুকে বলবা যে তুমি আমায় বিয়ে করতে চাও। আরে পাগলি, আমি বলতে পারবো না। কি বললা? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। সবাই একসাথে খেতে বসলাম। আব্বু, মনির তোমাকে কি যেন বলতে চায়। হ্যাঁ মনির, বলো কি বলবা? না মানে আঙ্কেল তেমন কিছু না। আরে তুমি ভয় পেও না, কি বলবা বলো? আসলে আঙ্কেল আপনাদের মতো। হ্যাঁ আমাদের মতো। তারপর? পানি খাবো। মিতু আমাকে পানি দিয়ে কানে কানে বলে গেল, আজ যদি বলতে না পারো তাহলে পাশের বাসায় রোহান আমাকে ভালোবাসে, কাল ওর সাথে পালিয়ে যাব। এই না 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 না, আমি বলবো তোমায় আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, তাহলে সেটা আব্বু আম্মুকে বলো।
হ্যাঁ, বাবা কি যেন বলবা? আসলে আঙ্কেল আমি আর মিতু দুজনকে ভালোবাসি। আর আপনাদের মতামত পেলে আমরা বিয়ে করতে চাই। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে আছে। মিতু, মনির যেটা বলছে সেটা কি সত্য? জি আব্বু, আমি ওকে অনেক ভালোবাসি। আঙ্কেল আর আন্টি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে। আমি টেনশনে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, "কি হলো আঙ্কেল, আপনারা হাসছেন কেন?" আসলে বাবা আমি তোমাকে এক্ষুনি ঠিক এই কথাটাই বলতাম। তোমাকে আমাদের খুব পছন্দ সেই প্রথম থেকেই। তাই তোমার সাথে আমরা মিতুর বিয়ে দেবো বলে ভেবেছিলাম। ও তাহলে তো ভালোই হলো। আমি তাহলে কালকে বাবা-মাকে পাঠিয়ে দেই? তার প্রয়োজন হবে না। তোমার বাবা-মায়ের সাথে আমার অনেক আগেই কথা হয়েছে। বলেছি আর তুমি এখানে এসেছো জেনে আমি ওনাদের খবর দিয়েছি। ওনারাও আসতেছেন। আচ্ছা আঙ্কেল তাহলে আজ আমি যাই। কোথায় যাবা তুমি? বাসায় যাই? না, তুমি কোথাও যাবে না। তুমি আজ এখানেই থাকবা। আর আমি তোমার কোনো কথাই শুনবো না। কি আর করার? থেকেই গেলাম। পরের দিন বাবা-মা আসলো আর সন্ধ্যায় আমাদের বিয়েটা হয়ে গেল। আমার কিছু ফ্রেন্ড এসেছে। সব কাজ শেষে বাসর ঘরের দিকে যাচ্ছি। ভিতরে ঢুকে দেখি মিতু ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ছাত্রীটা কি লজ্জায় ঘোমটা দিয়েছে নাকি মানুষ দেখাতে? আর কিছু বলতেই পারলাম না। আমার পাঞ্জাবির কলার ধরে খাটে ফেলে দিল। "এই এটা কি করতেছো?" "কেন?" "ছাত্রী এখন স্যারের সাথে রোমান্স করবে।" "এটা কিন্তু ঠিক না। তুমি আমার ছাত্রী, ভুলে যেও না।" "ছাত্রী তো এখন বউ হয়েছে। হলেই কি ওসব করতে হবে নাকি?" "কি করতে হবে না হবে বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি।" ও ভাই কেউ বাঁচান, আমার ইজ্জত লুটে নিল রে ভাই। কে আছেন বাঁচান। মিতু ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিয়েছে। কিছু বলতে পারছি না। ভালো থাকবেন সবাই। এখন আপনারা যান। আমি বাসর করি আমার বউয়ের সাথে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো শরাফত খানের লেখা গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সামনে পরীর গল্প নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।